ওই আইডিটা থেকে প্রায় প্রতিদিনই মেসেজ আসতে থাকে, হাই হ্যালো কেমন আছেন, কি করছেন, একটু কথা বলা যাবে, নানান ধরনের মেসেজ। তো যাই হোক, আমি ওনাকে কোনো রিপ্লাই না দিয়ে 2-3 দিন পর হঠাৎ করে ওনাকে মেসেজ পাঠালাম যে আমি কিন্তু ম্যারিড। তখন উনি বললেন, হ্যাঁ আমি জানি, আপনার আইডিতে রিলেশনশিপ স্ট্যাটাসের ওখানে আমি দেখেছি যে ম্যারিড লেখা আছে। তখন আমি তাকে প্রশ্ন করলাম, তাহলে কেন আপনি আমাকে মেসেজ দিচ্ছেন, কেন আমার সাথে কথা বলতে চান? তখন সে আমাকে উত্তর দিল, আর হ্যাঁ আমি আপনার সাথে ফ্রেন্ড হিসাবেই কথা বলতে চাই, কোনো রিলেশন করতে চাই না। তখন আমি একটু সাহস পেলাম, তা ভাবলাম যে ঠিক আছে তাহলে কথা বলা যায়। এভাবেই মূলত আমাদের মধ্যে কথা হতো, হাই হ্যালো কেমন আছেন, কোনো বিশেষ কথা আমাদের মধ্যে কখনোই হতো না। এভাবেই কথা বলতে বলতে প্রায় 5-4 মাস পর আমার শাশুড়ি একদিন আমাদের বাসায় আসে। তখন আমার মা আর শাশুড়ি কথা বলতেছিল, আর আমার মা অনেক কান্নাকাটি করতেছিল। শাশুড়িকে বলতেছিল, আমার মেয়েটার জীবনটা তো একেবারেই নষ্ট হয়ে গেল, আমরা মেয়েকে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করেছি আপনার ছেলেকে ডিভোর্স দেওয়ার জন্য, সে কোনোভাবেই রাজি হয় না আপনার ছেলেকে ডিভোর্স দেওয়ার জন্য, তাই আপনারা একটু আপনাদের ছেলেকে একটু বোঝান, দেশে এসে আমার মেয়েটাকে একটু ডিভোর্স দিয়ে যান। এভাবে তো আমরা আমাদের মেয়েকে রাখতে পারি না, আর এইভাবে তো আমার মেয়েটার জীবনটাও আমরা নষ্ট করতে পারি না। তখন আমার শাশুড়ি বললেন, আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমরা সিরিয়াস ভাবে বসবো আর সবাই মিলে কথা বলবো, ওকে বুঝিয়ে সবকিছু ঠিকঠাক করে নিতে বলবো, আর তা না হলে ডিভোর্স দিয়ে দিতে বলবো। এভাবে ঝুলিয়ে রাখার তো কোনো প্রশ্নই ওঠে না। এই কথাগুলো শুনে আমার এতটা খারাপ লাগছিল। দিন ভাবতাম আমার স্বামী দেশে থাকুক আর না থাকুক, আমার সাথে কোনো সম্পর্ক রাখুক আর না রাখুক, আমার স্বামী তো আছে। এখন যখন এই কথাগুলো শুনছিলাম যে সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে, তখন আর কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। এর মধ্যে যখন রাতে ওই আননোন নাম্বার থেকে আবার মেসেজ আসে যে তুমি কি করছো, তখন আমি তাকে বললাম আজকে আমার মনটা ভালো না। তখন সে সবকিছু জিজ্ঞেস করাতে আমি সবকিছু তাকে খুলে বললাম, আমার বিয়ের কথা সবকিছু। আমার স্বামী আমার সাথে সংসার করতে চায় না, আমার শাশুড়ি এসেছিল, এখন তার ছেলেকে বুঝিয়ে আমাদের মধ্যে ডিভোর্সটা করিয়ে দিবে। তখন সে সবকিছু শোনার পরে আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কি ওই ছেলেটাকে ভালোবাসো? তখন আমি বললাম, ভালোবাসা কি জানি না, অনেক ছোটবেলায় কোনো কিছু বুঝে ওঠার আগে আমার জীবনে আমার স্বামী হয়ে এসেছিল, সে আমার জীবনের প্রথম পুরুষ। আমার জীবনের প্রথম পুরুষ হিসেবে আমি তাকে প্রেমিক বলেন, আবেগের জায়গা বলেন, ভালোবাসা বলেন, সবকিছুই তাকে দিয়ে ফেলেছি। আর এটাকে যদি ভালোবাসা বলে তাহলে হ্যাঁ আমি তাকেই ভালোবাসি, আর তার জায়গায় আমি অন্য কোনো পুরুষকে কখনোই জায়গা দিতে পারবো না। এত দূরে থাকা অবস্থায়ও আমি সবসময় তার কথাই ভেবেছি, তাকেই চিন্তা করেছি, হ্যাঁ আমি তাকেই ভালোবাসি। যদি তার সাথে আমার সাথে ডিভোর্স হয়ে যায়, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না, আমার অনেক কষ্ট হবে। আর ওই দিন তার সাথে এই ধরনের কথা হওয়ার পর ওই আননোন নাম্বার থেকে তার সাথে আমার আর কখনোই কথা হয়নি। আমি মাঝে মাঝে মেসেজ দিতাম, কেমন আছেন, হাই হ্যালো, কি হলো, কথা বলছেন না কেন। এইভাবে 2-3 দিন মেসেজ দেওয়ার পর যখন দেখলাম আর কোনো রিপ্লাই আসছে না, আমি তখন আমিও মেসেজ দেওয়া বন্ধ করে দিলাম। 1 মাস পরেই আমার ডিভোর্স। এই কথাটা ভাবতেই আমার শুধু কান্না আসতো, খুব খারাপ লাগতো, কোনো কিছু করতেই ভাল লাগতো না। লেখাপড়াটাও বন্ধ করে দিয়েছিলাম, কলেজেও যেতাম না, লেখাপড়াও করতাম না, শুধু নিজের রুমের ভিতরেই বসে থাকতাম চুপচাপ। 1 মাস পর হঠাৎই একদিন আমার দেবর আমাকে ফোন দেয়। তো আমার দেবর আর আমি একই কলেজে পড়তাম, দুইজনে সেম ইয়ারই ছিলাম। সে একদিন আমাকে ফোন দিয়ে বলে, ভাবি তুমি কলেজে আসছো না কেন? তখন আমি বললাম, আমার ভালো লাগছে না তাই কলেজে আসবো না। তখন সে আমাকে অনেক ভাবেই জোরাজুরি করতে থাকে, ভাবি কলেজে আসো, একটু দরকার আছে। আমি বারবার মানা করার পরেও সে বারবার রিকোয়েস্ট করছিল। তখন আমি ভাবলাম ঠিক আছে যাই না একটু কলেজে, তবে আমারও একটু ভালো লাগবে। কিন্তু কলেজে যাওয়ার পর দেখলাম ক্লাস করতে আমার একদমই ভালো লাগছে না। আমি বের হয়ে গেলাম ক্লাসরুমে থেকে, বাইরে চুপচাপ বসেছিলাম। আমার সেই দেবর এসে আমাকে বলে, চলো না ভাবি একটু কফি শপে যাই, একটু কফি টফি খাবো, মনটা ভালো লাগবে। তখন আমি ওর সাথে কফি শপে চলে যাই। শপে কিছুক্ষণ বসে থাকার পর দেখলাম আমার স্বামী দরজা দিয়ে ঢুকতেছে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। সে এসে যখন সামনে দাঁড়ালো, তখন আর নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না। সমস্ত আবেগ অভিমান যেন উপচে পড়ছিল, আমার ভিতর থেকে ফেটে পড়ছিল সবকিছু। তাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আমি তাকে বলে উঠলাম, আপনি কেমন মানুষ, কেমন স্বামী, বিয়ে করে সেই যে চলে গেছেন, একটা দিনের জন্য আমার খোঁজ খবর নেই, তা তো ঠিক আছে, আমার বিনা দোষে বিনা কারণেই আমাকে ডিভোর্স দিয়ে দিবেন, আমার অনেক কষ্ট হবে, প্লিজ আমাকে ডিভোর্স দিয়েন না, আমাকে ছেড়ে দিয়েন না। কথাগুলো বলে আমি তাকে উত্তরে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যাই। বাসায় যাওয়ার পর আমি আমার মাকে সবকিছু খুলে বললাম। তখন আমার মা আমার শাশুড়িকে ফোন দিয়ে সবকিছু জিজ্ঞেস করার পর শাশুড়ি বলল, আমার ছেলেটা হঠাৎ করেই গতকালকে রাত্রে দেশে এসেছে, তারপর কারোর সাথে কোনো কথা বলেনি, সকালবেলায় বাইরে বের হয়ে গেছে, আমরা কোনো কিছু জিজ্ঞেস করার সুযোগ পাইনি, ওর সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। এরপর 2-3 দিন পর আমি আবার ভার্সিটিতে গিয়েছিলাম, তারপর গিয়ে দেখি আবার সে ওখানে দাঁড়িয়ে আছে। তখন আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি তো আমাকে ডিভোর্স দিয়েই দিবেন, তাহলে প্রতিদিন কেন আমার ভার্সিটির সামনে এসে এভাবে দাঁড়িয়ে থাকেন? আপনি এভাবে এসে দাঁড়িয়ে থাকেন না,
না, আপনাকে দেখলে আমার কান্না পায়। এই কথাগুলো বলার পর সে আমাকে ঝাড়ি টাড়ি দিয়ে অনেক বকাঝকা করে বেয়াদব মেয়েকে বলে সেখান থেকে চলে যায়। আমি ভাবলাম আমি আর বাইরেই বের হব না বাড়ি থেকে, তাহলে এই লোকটার সাথে আমার আর দেখা হবে না, কোনো কথাও হবে না। আমি প্রায় 15 দিন যাবত বাসা থেকে বের হই না। তারপরে শুনলাম আমার শ্বশুর বাড়ি থেকে নাকি আমার বাবা মাকে ডাকা হয়েছে সামনের শুক্রবার আমাদের বিয়ে। পর আমি আমার মায়ের কাছ থেকে আমার স্বামীর নাম্বারটা নেই এবং প্রথমবারের মতো তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করি, আপনি না আমাকে ডিভোর্স দেওয়ার জন্য দেশে এসেছেন, তাহলে আমাকে আবার বিয়ে করতে চান কেন? তখন সে আমাকে বলে, তুমি 1 নম্বরের বেয়াদব, তোমাকে থাপ্পড় মারার জন্যই আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি। তখন আমি মনে মনে ভাবতে থাকি, এই লোকের নিশ্চিত কোনো সমস্যা আছে, লোকের কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নেই। এই লোক কোনো কিছু নতুন করে ঘাপলা করার জন্যই আবার আমাকে বিয়ে করতে চাইছে, 100% শিওর। শুক্রবারে 2 ফ্যামিলি মিলে আমাদেরকে আবার বিয়ে পড়ানো হয়, আবার কলমে পড়ানো হয়, সবকিছু নতুন করেই করা হয়, যেহেতু আমরা দুইজনে 5-7 বছর দুইজনের কাছ থেকে দূরে ছিলাম। বিয়ের দিনে একটিবারের জন্য আমি তার দিকে তাকাইনি, সেও আমার দিকে তাকাইনি। পর রাতের বেলা আমি তাকে বললাম যে আচ্ছা, আপনি তো আমাকে ডিভোর্স দেওয়ার জন্যই বিদেশ থেকে এসেছিলেন, তাহলে আমাকে আবার বিয়ে করলেন কেন? এই কথাটা শেষ করতে না করতে সে আমাকে একটা থাপ্পড় মেরে দিল। থাপ্পড় দেওয়ার পর আমি তো পুরাই অবাক হয়ে গেছি যে বিয়ের দিন আবার বউকে কেউ থাপ্পড় মারে নাকি। তখন আমি ভাবতে লাগলাম হয়তো সে আমাকে থাপ্পড়টা মারার জন্যই বিয়ে করেছে। তারপর রাতে আমাকে রুমে আনার পর সে আমার পায়ে ধরে অনেক কান্নাকাটি করতে থাকে এবং ক্ষমা চাইতে থাকে। আরো বলতে থাকে, আসলে আমি যে তোমাকে বিয়ে করতে চাইনি, ব্যাপারটা এমন না, আসলে আমি নিজে বিয়েই করতে চাইনি, কিন্তু বাবা মা জোর করে বিয়ে দেওয়াতে আমার একটু রাগ হয়। শুধুমাত্র এই জন্যই এত বছর আমি তোমার সাথে কোনো যোগাযোগ করিনি, তোমার কোনো খোঁজ খবর নেইনি। তারপর নবীন বরণে যখন তোমার ছবি আমি দেখলাম, তখন আমার মনে হয়েছে এই মেয়েটা আমার জীবনসঙ্গী হিসেবে একদম পারফেক্ট। তখন আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। 1 মাস পর্যন্ত আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা ঝুলিয়ে রাখলে। তখন আমি তাকে বললাম, আমি তো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছিলাম, কিন্তু আপনি তো আমাকে আনফ্রেন্ড করে দিলেন। তখন সে আমাকে বলল, আমি তো তোমাকে ফেক আইডি থেকেও মেসেজ দিয়েছিলাম। তখন যখন তুমি আমাকে বললে ম্যারিড আর তোমার স্বামীকে তুমি অনেক ভালোবাসো, তার সাথেই তুমি সংসার করতে চাও, তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে ফেরত যাব। বাবা মার সাথে যত অভিমান আছে, এবার আমার বউটাকে ঘরে আনার সময় হয়েছে। আমি তখনই বাংলাদেশে চলে আসি আর আমার বাবা মাকে কথা বলে আমি তোমাকে বিয়ে করে আমার ঘরে নিয়ে আসি।